আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু। প্রিয় দর্শকবৃন্দ, সম্প্রতি পাকিস্তান এবং সৌদি আরব একটি যৌথ সামরিক চুক্তি করেছে। যেই চুক্তিতে বলা হয়েছে যে পাকিস্তানের উপরে যদি কেউ আক্রমণ করে তাহলে সৌদি আরব মনে করবে এটা তাদের উপরে আক্রমণ। আবার সৌদি আরবের উপরে যদি কেউ আক্রমণ করে তাহলে সৌদি আরব পাকিস্তান মনে করবে যে এটা তাদের উপরে আক্রমণ। অর্থাৎ এই দুই দেশের ভিতরে, এই দুই দেশের যে কারোর উপরে কেউ যদি আক্রমণ করে তাহলে সেইটা অন্য দেশের উপরে আক্রমণ করা হিসেবে বিবেচিত হবে। যেমন ধরেন, পাকিস্তানের উপরে যদি ভারত আক্রমণ করে তাহলে সৌদি আরব মনে করবে যে এটা আসলে তার উপরেই আক্রমণ হয়েছে, সুতরাং সৌদি আরব তার সব কিছু দিয়ে পাকিস্তানকে সহযোগিতা করবে। আবার একইভাবে সৌদি আরবের উপরে যদি ইসরায়েল কিংবা হুতিরা আক্রমণ করে তাহলে পাকিস্তান মনে করবে যে এটা তাদের উপরেই আক্রমণ হয়েছে। এখন এই চুক্তিটা হওয়ার পরে আমাদের মুসলিম বিশ্বের অনেকেই উচ্ছ্বাস প্রকাশ করেছেন এবং অনেকেই মনে করছেন যে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা চুক্তি এবং এটি হচ্ছে মুসলিম ন্যাটো গঠনের ফার্স্ট স্টেপ। অর্থাৎ মুসলিম ন্যাটোর আদলে মুসলিমদের এরকম সামরিক জোট গঠনের যে একটি কথা উঠেছিল কিংবা দীর্ঘদিন এরকম একটি আলাপ আলোচনা হয়েছিল, তো অনেকে মনে করছেন এটা হচ্ছে তার প্রথম ধাপ। কিন্তু কোশ্চেন হচ্ছে যে যেই আমেরিকা মুসলিমদের একটা দেশকে পর্যন্ত শক্তিশালী হইতে দেয় না কিংবা সে চায় না সামরিকভাবে যে কোনো একটা দেশ স্বাধীন হোক বা শক্তিশালী হোক, সেই জায়গাটাতে মুসলিম ন্যাটো গঠনের ফার্স্ট স্টেপ হয়ে গেল। সেই জায়গায় আমেরিকার প্রতিক্রিয়াটা আসলে কি? আমেরিকা কোনো উদ্বেগ প্রকাশ করেছে কিনা কিংবা আমেরিকা এটাকে সমর্থন করেছে কিনা, এটা হচ্ছে প্রথম কোশ্চেন। দ্বিতীয় কোশ্চেন হচ্ছে ভারত কেন এটাকে তেমন কোনো সমস্যা মনে করছে না? এত বড় একটা গুরুত্বপূর্ণ ইস্যু যেখানে পাকিস্তানের উপরে হামলাকে সৌদি আরবের উপরে হামলা বলে মনে করতেছে, সেই জায়গাটাতে ভারত বলেছে যে আমরা এটাতে তেমন কোনো বড় কিছু দেখছি না, আমরা চুক্তিটাকে পর্যবেক্ষণ করছি। এবং সৌদি আরবের সাথে কিন্তু ভারতের খুব ভালো একটা সম্পর্ক আছে, যেটা আমরা ইতিপূর্বে দেখেছি। তৃতীয় কারণ হচ্ছে মুসলিমরা এরকম একজোট হয়ে যাচ্ছে কিংবা ন্যাটো গঠন করছে মুসলিমদের, তাহলে ইসরায়েলের প্রতিক্রিয়াটা কি? আমরা দেখেছি ইসরায়েল আসলে তেমন কোনো প্রতিক্রিয়াই করে নাই, একটা টু শব্দ পর্যন্ত করে নাই, মানে ইসরায়েলের আসলে তেমন কোনো সমস্যাই হয় নাই এটা থেকে। তাহলে প্রশ্ন হচ্ছে যে এটা আসলে কেমন জোট হইল যে যারা মূল শত্রু তারা এটা নিয়ে তেমন শঙ্কিতও নয়, কিংবা এটা নিয়ে তাদের কোনো উচ্চবাচ্যও নেই এবং এটা নিয়ে তারা হুমকিও মনে করছে না। আজকের ভিডিওতে আমরা আসলে আলোচনা করব যে এই যেই জোটটা হলো, যে এক দেশের উপরে হামলা হলে আর এক দেশ এটাকে তারা নিজেদের উপরে হামলা মনে করবে, এটা আসলে কি কারণে এবং এই চুক্তিটা আসলে কাদের বিরুদ্ধে মূলত করা হলো সেই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো। এখন প্রশ্ন হচ্ছে এই চুক্তিটা আসলে কার বিরুদ্ধে? এইটার উত্তর আমরা খুঁজে পাবো যদি আমরা যারা চুক্তি করেছে তাদের শত্রুকে যদি আমরা খুঁজে পাই, যে এদের শত্রু আসলে কে। আমরা অনেককে মনে করতে পারি যে পাকিস্তানের শত্রু হচ্ছে ভারত। হ্যাঁ, পাকিস্তানের প্রধান শত্রু ভারত, যেমন তাদের সাথে যুদ্ধও হয়েছে কয়েকবার। তো প্রশ্ন হচ্ছে, যদি ভারত প্রধান শত্রু হয়, এখন ভারত যদি পরবর্তীতে পাকিস্তানে আবার হামলা করে তাহলে সৌদি আরব আসলে কিভাবে সাহায্য করবে? সৌদি আরব সরাসরি অস্ত্রশস্ত্র দিবে, তাদের সৈন্য পাঠাবে কিনা? ইতিপূর্বে আমরা যতগুলা হামলা দেখেছি সব জায়গাতে সৌদি আরব কখনোই পাকিস্তানকে অস্ত্র দিয়ে কিংবা সৈন্য দিয়ে সাহায্য করে নাই, বরং সবসময় টাকা পয়সা দিয়ে সাহায্য করেছে, তেল দিয়ে সাহায্য করেছে। অন্যদিকে সৌদি আরব যখন কখনো আক্রান্ত হয়েছে কিংবা সংকটকালীন সময়ে পড়েছে, তখন পাকিস্তান তাদের নিজেদের সেনাবাহিনী থেকে সেনা অথবা গোয়েন্দা কিংবা সামরিক উপদেষ্টা পাঠিয়ে তাদেরকে সহযোগিতা করেছে। এখন পরবর্তীতে যদি ভারতের সাথে যুদ্ধ হয় তাহলে পাকিস্তান অস্ত্রশস্ত্র পাঠাইতে পারবে কিনা? আমার কাছে মনে হয় যে যতই চুক্তি হোক কিন্তু আসলে সৌদি আরব পাকিস্তানে অস্ত্র পাঠাইতে পারবে না। এর জন্যই মানে ভারত বলতেছে যে আমরা এটা নিয়ে অতটা চিন্তিত নই। কেন পাঠাইতে পারবে না? কারণ সৌদি আরব হচ্ছে আমেরিকার অস্ত্র ব্যবহার করে। তো সেই জায়গাটা থেকে আমেরিকার অস্ত্র যদি আপনি ব্যবহার করতে চান, কোনো দেশের বিরুদ্ধে ব্যবহার করতে চান, কাউকে যদি আপনি দিতে চান, তাহলে আমেরিকার অনুমতি লাগবে। আমেরিকার অনুমতি ছাড়া আপনি কখনোই ব্যবহার করতে পারবেন না। যেমন এই যে গত কিছুদিন আগে যখন ভারত পাকিস্তান যুদ্ধ হলো, তখন পাকিস্তান F-16 যুদ্ধবিমান কিন্তু ব্যবহার করতে পারে নাই। তার বিপরীতে যে সে হচ্ছে
J-10 যেটা চাইনিজ বিমান সেটা ব্যবহার করেছে। এর কারণ কি? কারণ হচ্ছে তখন আমেরিকার আসলে অনুমতি ছিল না যে আপনি আমেরিকার এই অস্ত্রটা ভারতের বিরুদ্ধে ব্যবহার করতে পারবেন। সুতরাং আপনার অস্ত্র আছে কিন্তু অনুমতি না থাকার কারণে আপনি যুদ্ধক্ষেত্রে এটাকে ব্যবহার করতে পারতেছেন না। ঠিক একইভাবে যতই চুক্তি হোক তখন যদি আসলে আমেরিকা অনুমতি না দেয় তখন কিন্তু ভারতের বিরুদ্ধে এই অস্ত্রটা ব্যবহার করা যাবে না। তো ফলে এই জায়গাটা থেকে আমরা দেখতে পারতেছি এইখানে হচ্ছে পাকিস্তানের প্রধান শত্রু ভারত, কিন্তু আসলে চুক্তি এখানে কতটা কাজ করবে সেটা সময়ই বলে দিবে। দ্বিতীয়ত সৌদি আরবের আসলে শত্রুকে আমরা বলবো ইসরায়েল, কিন্তু আসলে ইসরায়েল সৌদি আরবে হামলা করবে কিনা এটার সম্ভাবনা আছে কিনা? হ্যাঁ, সৌদি আরবে হামলা হতে পারে, কিন্তু এইটা যে প্রথম চান্সেই হবে, এখন যেমন কাতারে হলো ঠিক একইভাবে যে সৌদি আরবে হবে বিষয়টা এরকম না। সৌদি আরবে হামলা হতে পারে মুসলিম বিশ্বের সবগুলা দেশে, যখন আশেপাশের আরব যেই দেশগুলো আছে সেই সব দেশগুলো যখন হামলা হয়ে যাবে লাস্টের পর্যায়ে যে তখন হচ্ছে সৌদি আরবের উপরে হামলা হইতে পারে। কারণ সৌদি আরবে হচ্ছে মুসলমানদের সবচাইতে পবিত্র যে দুইটা স্থান মক্কা এবং মদিনা, এই দুইটা আছে। তো ইসরায়েল ভালো করেই জানে আমি যদি এই জায়গাটাতে হামলা করি তাহলে মানে সারা বিশ্ব একদম আমার বিরুদ্ধে মৌচাকের মতন মানে ঘিরে ধরবে, সারা বিশ্বের মুসলিমরা তখন আমাকে ঘিরে ধরবে। তো ফলে ওই জায়গাটাতে সে সহজে হাত দিতে চাবে না। তার মানে ইসরায়েল হচ্ছে একদম সর্বশেষ পর্যায়ে যে যখন সবগুলা দখল করা হয়ে যাবে বা হামলা করা হয়ে যাবে তখন যে মূলত সৌদি আরবে হামলা করবে। তো আপাতত সৌদি আরবে হামলা করার কোনো সম্ভাবনা নেই, এবং আমেরিকা যেহেতু তার নিরাপত্তা নিশ্চিত করছে, তো সেই জায়গাটা থেকে যতদিন আমেরিকার আনুগত্য করছে বা আমেরিকার আদেশ মেনে চলছে ততদিন পর্যন্ত আসলে সৌদি আরবে হামলা হওয়ার কোনো সম্ভাবনা নেই। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, যদি ইসরায়েল এই মুহূর্তে হুমকি না হয়ে থাকে তাহলে আসলে কে হচ্ছে প্রধান শত্রু সৌদি আরবের? হ্যাঁ, এইটার জন্য আমরা দেখতে হবে বর্তমান কিছু ঘটনা। যেমন গত কয়েকদিন যাবৎ আমেরিকার সাথে সৌদি আরবের একটি যৌথ মহড়া হয়েছে। সেই যৌথ মহড়া হচ্ছে ড্রোন প্রতিরক্ষামূলক মহড়া। অর্থাৎ তার উপরে যদি কোনো ড্রোন আক্রমণ হয় তাহলে সৌদি আরব কীভাবে নিজেকে ডিফেন্স করবে এইটা শেখানোর জন্য সেখানে আক্রমণ হয়েছে। এবং আমরা দেখেছি যে এখানে এই ড্রোন মহড়ায় আমেরিকার সেন্টকমের যিনি প্রধান, অর্থাৎ মধ্যপ্রাচ্যের যে নিরাপত্তা নিশ্চিত করেন যিনি, সেই সেন্টকমের প্রধান তিনি কিন্তু এই ড্রোন মহড়ার শেষের দিন যে অনুষ্ঠান হয়েছে সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এবং পাকিস্তানের সাথে যে চুক্তিটা হয়েছে সেই চুক্তির আগের দিন পর্যন্ত এই সেন্টকমের প্রধান সৌদি আরবে উপস্থিত ছিল। এখন কোশ্চেন হচ্ছে যে এরকম একটা চুক্তি হইতে যাচ্ছে, সেন্টকমের প্রধান আসলে জানতো কিনা? অবশ্যই জানতো, কারণ তার আগের দিন পর্যন্ত সে যেহেতু সৌদি আরবে ছিল, তার মানে এই বিষয়টা নিয়ে আলোচনা হয়েছে। এবং এইটা যে কাতার হামলার পরে হঠাৎ করে ইনস্ট্যান্ট এটা চুক্তি হয়েছে বিষয়টা এরকম না, এটা নিয়ে আরও কয়েক বছর যাবৎ কথা চলতেছে পাকিস্তানের সাথে। তো তারই প্রেক্ষিতে এখনই সেই চুক্তিটা স্বাক্ষর হয়েছে। এখন যেটা বলতেছিলাম যে আমেরিকা হচ্ছে সৌদি আরবকে শেখাচ্ছে যে তোমার উপরে যদি ড্রোন হামলা হয় তাহলে এই ড্রোনকে কিভাবে তুমি মানে ড্রোন থেকে বাঁচবা, প্রতিরক্ষা কিভাবে করবা। তো আমেরিকা যে ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থা শেখাচ্ছে, এটা কার ড্রোন থেকে বাঁচানোর জন্য শেখাচ্ছে? এটা কি ইসরায়েলের ড্রোন থেকে বাঁচানোর জন্য শেখাচ্ছে? না। তাহলে কার ড্রোন থেকে? আমেরিকার গোয়েন্দা সংস্থা সৌদি আরবকে সবসময় বলতেছে যে দেখো তোমার উপরে ইরানের ড্রোন যে কোনো সময় হামলা করতে পারে। অর্থাৎ এই যে হুতিরা যে হামলা টামলা করতেছে, ইরানের ড্রোন, ইরানের যে শাহেদ ড্রোন আছে এটার মাধ্যমে সে ওই যে ইসরায়েলে হামলা করলো, তারপরে তার ড্রোন সে রাশিয়াকে দিচ্ছে, ওই ড্রোন দিয়ে সে ইউক্রেনে হামলা করতেছে। তার মানে এই দেখো মানে ইরান যে খুবই একটা ভয়াবহ, তোমার উপরে যে কোনো সময় হামলা করতে পারে। সুতরাং তুমি আমার কাছে ইনভেস্ট করো এবং চলো আমরা একটা যৌথ মহড়া করি। তো সেই জায়গাটা থেকে তারা এই যৌথ মহড়াটা করলো কার বিরুদ্ধে? ইরানের বিরুদ্ধে। তো তার মানে হচ্ছে এই যে সৌদি আরবের প্রধান শত্রু হিসেবে মনে করা হচ্ছে ইরানকে। এবং আমেরিকার যে গোয়েন্দা সংস্থা তারা সৌদি আরবকে এটাই বোঝাচ্ছে বা এটা বোঝানোর চেষ্টা করছে যে তোমার প্রধান শত্রু হচ্ছে ইরান। আমরা ইসরায়েলকে ঠেকিয়ে রেখেছি, কিন্তু ইরানকে কিন্তু আমরা ঠেকায় রাখতে পারবো না, কারণ দেখো আমাদের কথা ইরান মানে না বা শোনে না। তো সেই জায়গাটা থেকে ইরানের বিরুদ্ধেই হচ্ছে আমি মনে করি যে এই চুক্তিটা হয়েছে যে পাকিস্তান এবং সৌদি আরবের। ফলে আমরা দেখেছি এই জায়গাটাতে আমেরিকাও কোনো কথা বলে নাই। আবার আপনি যদি দেখেন ইসরায়েলের বিরুদ্ধে একটা যৌথ ন্যাটো গঠন হয়ে যাচ্ছে, যেটা অনেকে বলতেছে। তো এত কিছু বড় কিছু একটা হওয়ার পরেও
ইসরায়েলের এটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই, এবং ইসরায়েল এটা মানে উচ্চবাচ্য পর্যন্ত করে নাই, কারণ ইসরায়েল জানে যে এটা আসলে আমার বিরুদ্ধে না। তো এই জায়গাটা থেকে আমেরিকা জানে বলে আসলে আমেরিকা এটা চাচ্ছে। এবং আমরা যদি দেখি যে পাকিস্তান, তাহলে সে কেন এই চুক্তিতে অংশগ্রহণ করলো? পাকিস্তানের প্রধান শত্রু কি ইরান? মানে পাকিস্তানের ক্ষেত্রেও একটা বিষয় হচ্ছে, ভারত পাকিস্তান যুদ্ধে ইরান কিন্তু পাকিস্তানের পক্ষে ছিল না, বরং ইরান হচ্ছে অনেকটা ভারতের পক্ষে ছিল। এবং ভারতের সাথে ইরানের এমন কিছু চুক্তি হয়েছে যে এগুলার মাধ্যমে পাকিস্তান অনেক সময়ই মানে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে কাশ্মীর ইস্যুতে আমরা দেখেছি, তখন কাশ্মীর ইস্যুতে ভারতকে বাঁচিয়েছিল হচ্ছে ইরান। তো এরকম আরও অনেকগুলো চুক্তি আছে যেগুলোর কারণে ইরান এবং ভারত একটা ভালো সম্পর্ক আছে। যদিও আমরা দেখেছি ইসরায়েল যুদ্ধে ইরানের সাথে বিশ্বাসঘাতকতা করেছে ভারত, কিন্তু তারপরও পাকিস্তান মনে করে যে ভারতের সাথে ইরানের ভালো সম্পর্ক, এবং ভারত পাকিস্তান যুদ্ধে ইরান আসলে ভারতের পক্ষ নেবে, পাকিস্তানের এতে কোনো উপকার আসবে না। তাছাড়াও বিভিন্ন সময় ভারত মানে পাকিস্তান এবং ইরানের সীমান্ত সংঘাত হয়েছে। তো সেই জায়গাটা থেকে পাকিস্তান হয়তো এটা মনে করতে পারে যে আমরা মানে আমাদের শত্রু হচ্ছে ইরান। আরেকটা বিষয় দেখেন যে গত কয়েকদিন যাবৎ বা এই গত কয়েক মাসে পাকিস্তানের যে সেনা প্রধান আসিম মুনির, তার সাথে ট্রাম্পের কয়েকটা সাক্ষাৎ হয়েছে। তার মানে ট্রাম্প এখানে পাকিস্তানের সেনা প্রধানকে মানে বিশাল গুরুত্ব দিচ্ছে, এবং আসিম মুনির সম্ভবত আরও কয়েকদিনের ভিতরে ট্রাম্পের সাথে একটি চুক্তিতে যাওয়ার বা সেখানে সাক্ষাৎ করার সম্ভাবনা আছে। তাহলে যেই পাকিস্তানের সেনা প্রধানের সাথে আমেরিকার এত ভালো একটা সম্পর্ক, সেই আমেরিকার বলয় থেকে বের হয়ে সৌদি আরব এবং পাকিস্তান নতুন একটা জোট করবে, এটা কি কখনো সম্ভব নাকি? আমার মনে হয় যে এটা কখনোই সম্ভব না। চতুর্থ যে কারণ হতে পারে সেটি হচ্ছে, আমেরিকা মূলত চাচ্ছে এই চুক্তির মাধ্যমে আসলে ভারতকে একটু চাপে রাখতে। মানে ভারত এখন যেমন আমেরিকার বলয় থেকে বের হয়ে যাচ্ছে, অন্যদিকে পাকিস্তান কিন্তু আরও আমেরিকার বলয়তে বেশি ঢুকতেছে। তো আমেরিকা চাচ্ছে যে ঠিক আছে, এরা চুক্তি করুক এবং এই চুক্তির মাধ্যমে ভারত একটু চাপে থাকুক। পঞ্চম আরেকটা বিষয় হইতে পারে, সেটা হচ্ছে আফগানিস্তান। মানে আফগানিস্তানে এখন দেখবেন যে আফগানিস্তানের সাথে পাকিস্তানের সীমান্তে সংঘাত চলতেছে, প্রায় দিনই মারামারি হচ্ছে। গত কয়েকদিন আগে সম্ভবত 53 জন নিহত হয়েছে আফগানিস্তান সীমান্তে। এর মধ্যে পাকিস্তানের আছে প্রায় 19 জনের মতো, আর ওই আফগানিস্তানের আছে বাকিগুলা। তো এখানে আফগানিস্তানের সাথে পাকিস্তানের একটা সীমান্তে সংঘাত আছে, এবং এই জায়গাটা থেকে সৌদি আরব কিন্তু আফগানিস্তানের যারা ক্ষমতায় আছে তাদের বিরোধী। এটা আপনারা একটু ঘাটাঘাটি করলেই দেখতে পারবেন, আমি বিস্তারিত বলতেছি না। তো সেই জায়গাটা থেকে যেহেতু পাকিস্তান এবং সৌদি আরব দুইজনই আফগানিস্তানের এই যে যারা ক্ষমতায় আছে তাদের বিরোধী, তো সেই জায়গাটা থেকে এই চুক্তি তাদের বিরুদ্ধেও হইতে পারে। তো এই যে মানে প্রেডিকশনটা আমরা করলাম বা যে বিশ্লেষণটা করলাম, এই জায়গাটাতে তাহলে আমরা সারসংক্ষেপে আসতে পারি যে কয়েকটা কারণে এই চুক্তি হয়েছে। একটা হচ্ছে ইরানকে ঠেকানোর জন্য বা ইরানের বিরুদ্ধে এই চুক্তি হতে পারে। দ্বিতীয়ত ভারতকে চাপে রাখার জন্য। আর তৃতীয় যে বিষয় সেটা হচ্ছে আফগানিস্তানের সীমান্তের যে সংঘাত, সেই জায়গাটা থেকে আফগানিস্তানের বিরুদ্ধেও এই চুক্তিটা হতে পারে। এছাড়াও আরও বিভিন্ন কারণ থাকতে পারে। তবে সর্বশেষ কথা হচ্ছে, মুসলিমদের বিরুদ্ধে যে এরকম একটা চুক্তি হলো, দুইটা দেশ এক জায়গায় আসছে, এটা অবশ্যই একটা ভালো দিক, আমরা এটাকে সমর্থন করি। তবে এটা যদি অন্য কোনো মুসলিম দেশের বিরুদ্ধে এটা হয়, তাহলে এটা আসলে খুব বেশি ভালো ফলাফল বয়ে আনবে না। তো যাই হোক, আমরা আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।